আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে জাকাতযোগ্য সম্পদগুলি আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। জাকাতযোগ্য যে সমস্ত সম্পদগুলি রয়েছে সেগুলোকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে আপনার বাসাবাড়ি, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ব্যবসা। আপনার বাসাবাড়ি অর্থাৎ ব্যবহৃত অব্যবহৃত যে সমস্ত স্বর্ণগুলি রয়েছে, রূপগুলি রয়েছে, সেগুলা মালিকানা, যা আপনি সেগুলার মালিকানা রয়েছে, আপনার মেয়েকে দিয়ে দিয়েছেন, তাকে মালিক বানিয়ে দিয়েছেন, সেগুলা নয়। আপনি যেগুলার মালিকানা আছেন সেগুলা থেকে আপনাকে জাকাত দিতে হবে। দ্বিতীয়ত, নগদ জমানো অর্থের জাকাত দিতে হবে। এবং আপনার হাতে যেই লিকুইড হতে পারে, সেটা নগদ অথবা তরল মানি আছে, সেটা জাকাত দিতে হবে। আবার যেখানে যেখানে টাকা আছে সেটার জাকাত দিতে হবে। অনেক অনেক মানুষ আছে দেখবেন বিভিন্ন ব্যাংকে জমা জমা রেখেছে, অনেকে বিভিন্ন ওই যে লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছে, সঞ্চয় করে রেখেছে, বিভিন্ন জায়গাতে তার জমানো টাকা রয়েছে। তাহলে সেগুলো সব হিসাব করতে হবে। এবং যেই টাকাগুলি আপনি অন্যকে ধার দিয়েছেন, আছে না, আমরা অনেকে 1 লক্ষ টাকা 5 লক্ষ টাকা ধার দিই, সেগুলাকেও আপনাকে হিসাব করতে হবে। হ্যাঁ, যেই টাকা পাওয়ার আশঙ্কা নেই, আপনি মনে করছেন যে এই টাকার সম্ভাবনা নাই পাওয়ার, যদি এমনটা হয় তাহলে সেটা জাকাত আপাতত দিতে হচ্ছে না বা দিবেন না। যদি আবার এই টাকা আসে তাহলে সেটা থেকে দিবেন। কিন্তু যদি এমনটা আশঙ্কা করেন যে মানে এই টাকা আসবে না রিটার্ন, তাহলে আপনার উপরে এইটার জাকাত দেওয়া আপাতত জরুরি নয়। যেটা আসবে, মানে অন্যের নিকটে ধার দিয়েছেন কিন্তু কয়েকদিনের জন্য বা কয়েক মাসের জন্য টাকা আবার দিয়ে দেবে, তাহলে এটার জাকাতও আপনাকে হিসাব করে দিতে হবে। কাউকে কর্জ দিয়েছেন, যেভাবে দিয়েছেন, এটার জাকাত আপনাকে দিতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যার উপর জাকাত আসবে না, যেমন নিজের ব্যবহৃত সকল জিনিস, অর্থাৎ আপনি যে সমস্ত জিনিসগুলি ব্যবহার করছেন এগুলোর জাকাত দিতে হবে না। আপনার ব্যবহারের পরে যেগুলি রয়েছে সেগুলা, কিন্তু যে জিনিসগুলি আপনি ব্যবহার করছেন শুধুমাত্র স্বর্ণরূপ বাদে, যেমন হতে পারে আপনি যদি 10টি, ওই যে বলছিলাম, হতে পারে 10টি বা 20টি BMW গাড়ি রয়েছে যেগুলো আপনি নিজে ব্যবহার করেন, তাহলে সেগুলোর জাকাত দিতে হবে না। কিন্তু এগুলো যদি আপনি ক্রয় বিক্রয় করেন, মানে আপনি যদি এরকম করেন যে এগুলো নিয়ে আপনি একটা দোকান খুলেছেন, এগুলো আপনি ক্রয় বিক্রয় করেন, তাহলে অবশ্যই সেগুলোর জাকাত আপনাকে দিতে হচ্ছে। দোকানের ভিতরে আপনার অনেক ধরনের মাল সামানা থাকতে পারে, সেগুলো হিসাব করে বর্তমান বাজার অনুপাতে আপনি এগুলোর একটা ন্যায্য একটা মূল্য ধরে সেই অনুপাতে আপনাকে কি করতে হবে, জাকাত দিতে হবে। তারপরে আরেকটা হচ্ছে যে ব্যবহৃত যে সমস্ত আসবাবপত্র রয়েছে, আপনার বাড়িতে যা ব্যবহার করেন, যেমন হতে পারে বাসন, হাঁড়ি পাতিল, চেয়ার টেবিল, এগুলোর জাকাত আপনাকে দিতে হবে না। আবার হতে পারে বসবাসের বাড়ি, যত কোটি টাকার বাড়ি হোক বা দামি ফ্ল্যাট হোক, সেগুলোর জাকাতও আপনাকে দিতে হবে না, যা ব্যবহার করার জন্য আপনি নিয়েছেন। হতে পারে আপনার একটা বাড়ি অনেক কয়েক কোটি টাকা, হতে পারে অনেকগুলি গাড়ি, এগুলির জাকাত আপনাকে দিতে হবে না। কারণ কারণ এগুলি আপনি কি করেন, ব্যবহার করেন। কিন্তু সেগুলো যদি ক্রয় বিক্রয় হয়, তাহলে অবশ্যই সেগুলোর জাকাত আপনাকে দিতে হবে। ঠিক অনুরূপভাবে ব্যবসায়িক যত রকমের সম্পদ রয়েছে, কাঁচামালের ক্ষেত্রে কাঁচামালের জাকাত, যেমন ব্যবসায়িক পণ্যের বিক্রয় করার উদ্দেশ্যে যা রাখা আছে তার উপরে জাকাত আসবে। এক কথায় আপনি বিক্রি করবেন এমন যা রয়েছে সব কিছুর উপরে জাকাত আসবে। যেমন হতে পারে আপনার একটা ফ্যাক্টরি রয়েছে, আপনার একটা ফ্যাক্টরি কাঁচামাল জাকাতযোগ্য সম্পদ, সুতা বা অন্য কিছু হতে পারে। একটা ফ্যাক্টরি রয়েছে যে সেটার মধ্যে অনেক ধরনের কাপড়গুলি রয়েছে, তো সেগুলোর উপরে জাকাত আসবে কি করে, আপনার যে সুতাগুলি রয়েছে সেই সুতাগুলি বর্তমান বাজার মূল্য হিসাবে আপনি সেগুলা গণনা করে অনুমান করে আপনি সেগুলোর উপরে জাকাত দিতে হবে। আশা করি বুঝছেন। 6 নম্বর হচ্ছে ব্যবসায়ী পণ্যের যেই জিনিসের জাকাত নাই, ধরুন যে সমস্ত দোকানের যে সমস্ত মাল বিক্রি করবেন সেগুলোর জন্য একটা গাড়ি নিয়েছেন, 2টা গাড়ি নিয়েছেন, অথবা ভ্যান নিয়েছেন, আরও রিক্সা নিয়েছেন, অথবা যাই নেন না কেন, হতে পারে সেগুলোর জন্য আপনার একটা মোটরসাইকেল রয়েছে। একটা হচ্ছে মোটরসাইকেল বিক্রি করেন, আরেকটা হচ্ছে আপনি ব্যবহার করতেছেন বা দোকানের কাজে ব্যবহার করতেছেন। সেই সমস্ত ব্যবহৃত যে জিনিসগুলি রয়েছে সেগুলোর জাকাত আপনাকে দিতে হচ্ছে না। এরকম আরো অনেক বিষয় রয়েছে, অনেক পয়েন্ট রয়েছে, আমরা আপাতত এতটুকু বুঝতে পারছি। তো আসুন আমরা আমাদের জাকাতের ব্যাপারে সচেতন হই।